কিন্তু আমরা যখন এই গ্রামারের রুল গুলা শিখে যাব, তখন আমরা স্পন্টেনিয়াসলি, যেমন আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরে, আমাদের এই কথাগুলো। ইয়েস, আই এম ট্রাইং। হ্যাঁ, এই যে দেখেন একটা কথা বলছেন, আই এম ট্রাইং, আমি চেষ্টা করিতেছি, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করিতেছি। আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ নাও এ ডেজ, আমি বর্তমান ইংরেজিতে কথা বলার চেষ্টা করিতেছি। আই এম ট্রাইং টু স্পিক ইন ইংলিশ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি আমার পরিবারের লোকদের সঙ্গে ইংরেজিতে কথা বলার চেষ্টা করিতেছি। এই টেন্সটা, ইয়েস, টেন্সটা যখন ভালোভাবে বোঝা হয়ে যাবে, টেন্সটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবেন আপনি অনর্গল কথা বলতে পারছেন। একটা আমি একটা বিষয়ের উপরে কথা বলবো, তাই না? তো এই বিষয়ের উপরে কথা বলতে গেলে প্রথমে মনে রাখতে হবে যে আমি যে টপিকস এর উপরে কথা বলি, আমি যে কথাগুলো ইংলিশে বলবো, সেগুলো আমার ব্রেনে যখন চলে আসে, তখন ওইগুলা কিন্তু আমাকে বাংলায় অনুবাদ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ ওই কথাগুলা কিন্তু আমি বাংলা থেকে ইংরেজিতে, যেমন আপনি মনে মনে এখন ভাবছেন যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি, আকাশে মেঘ করেছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই বাক্যগুলো আমরা কি দিয়ে গঠন করবো? এগুলো আমরা লাইকলি দিয়ে বলবো। যেমন ইট ইজ লাইকলি টু রেইন টুডে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজ তার এখানে আসার সম্ভাবনা আছে, আজ ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা আছে, ফিরোজের রাঙ্গামাটি ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, ফিরোজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে এই ছিল বললে পাস্ট টেন্স, এখানে ওয়ার হবে। হ্যাঁ, ইউ ওয়ার, এটা তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই বাক্যটা, এটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তখন কি হবে? ইউ আর লাইকলি টু গেট দা জব, ইউ আর লাইকলি টু গেট দা জব, বুঝেছেন? তাহলে এই রুলটাকে বলা হচ্ছে লাইকলি টু। দেখেন, লাইকলি টু অর্থ হচ্ছে সম্ভাবনা। বাংলা বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে, বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল, এমন থাকলে লাইকলি টু ব্যবহার করা হয়। যেমন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, অজ, ওয়ার, অর্থাৎ যেমন টেন্স হবে, সাবজেক্ট যদি আই হয় তাহলে তারপরে এম বসবে, সাবজেক্ট, ইয়েস, আর দে হলে আর হবে। আর যদি এটা পাস্ট টেন্সে হয় তাহলে ওয়াজ বা ওয়্যার হবে। তারপরে লাইকলি টু ব্যবহার করবে। এটা হচ্ছে আমার গ্রামারের রুল অনুসারে আমাকে ব্যবহার করতেই হবে লাইকলি টু, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, একটা ভালো ছেলে হাফিজ, সে পরীক্ষা দিয়েছে, এখন ধারণা করছে টিচাররা যে হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। কি হবে? হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, শি ইজ বা হি ইজ লাইকলি টু গেট দ্য স্কলারশিপ। দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ বসে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তারপরে লাইকলি টু, এটা একসঙ্গে দিতে হবে, লাইকলি টু। এটা হচ্ছে আমার গ্রামারের রুল অনুসারে বসেছে লাইকলি টু। আর স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা, ইংরেজি গেট মানে পাওয়া, আর স্কলারশিপ মানে তো বৃত্তি। অর্থাৎ রুলটা খুবই সহজ, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর যে কোনো একটা ভার্ব বসাতে হবে, তারপর লাইকলি টু, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। তো এই নিয়মের পরে আরো একটা নিয়ম রয়েছে, অ্যাজ অফেন অ্যাজ। এখানে দেখেন, আমি 100টা রুল আপনাদের দেখাবো। এই 100টি রুলের, হ্যাঁ, এই 100টি রুলের ভিতরে এখানে 100টা 100+ রুলস রয়েছে, স্পোকেন রুল বলা হয়। তো এই 100টি রুল, এটা অত্যন্ত মূল্যবান। অর্থাৎ আমরা সারাদিন যে কথাগুলা বলি, সেই কথাগুলা এই 100টা রুলের ভিতরে আসবেই আসবে। দেখেন, আমরা অনেক সময় বাংলায় এই কথাটা বলতে পারি বা বলা লাগে দিনের বেলায়, বা আমাদের সারা দিনের ভিতরে কখনো কখনো এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করি। কি? সে যতবার বাজারে যায় ততবার চা খায়, আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই, তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। তাহলে এই বাক্যটাকে বলা হচ্ছে অ্যাজ অফেন অ্যাজ, এর বাংলা হচ্ছে যতবার, ডট 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 দিয়ে ততবার, যতবার ততবার। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। দেখেন, হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট, তাই না? তাহলে এখানে কি হলো? হি ড্রিঙ্কস টি, সে চা পান করে, অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। দেখেছেন, সে যতবার বাজারে যায় ততবার সে চা খায়। তাহলে কি হবে? হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। এখানে গোস কেন হলো? কারণ এখানে হি হচ্ছে, ইয়েস, এবং বাক্যটা হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে ইয়েস হয়েছে। দেখেন, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, পিপল গেট বেনিফিটেড
অ্যাজ অফেন অ্যাজ হি ইজ ইলেক্টেড। ইলেক্টেড মানে নির্বাচিত হওয়া। আচ্ছা, তারপর কি? আমরা যতবার ভাত খাই ততবার আমরা শক্তি পাই। তাহলে কি হবে? উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। অ্যাজ অফেন অ্যাজ, যতবার। উই ইট রাইস, আমরা যতবার ভাত খাই ততবার। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি কি করব? এইটা এখানে মাত্র 4টা বাক্য দেওয়া আছে, যতবার ততবার দিয়ে 4টা বাংলা বাক্য তার ইংরেজি করে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে এই 4টা বাক্যের বাইরেও এই অ্যাজ অফেন অ্যাজ ব্যবহার করে আপনাদের আরো অনেক বাক্য করার অভ্যাস গড়ে তুলতে হবে। যেমন একটা বাক্য শিখিয়ে দিলাম, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর বসে, এবং ভার্বের পর আইএনজি বসে, তারপর অবজেক্ট বসে। আমি এই রুলটা শিখাই দেওয়ার পরে আই অ্যাম ইটিং রাইস এটা দিয়ে আপনি আরো অনেক বাক্য করতে পারেন। আই অ্যাম ডুইং দ্য সাম, আই অ্যাম টেকিং এক্সারসাইজ, I am writing a poem, I am writing a letter, I am doing the sum, I am talking over mobile phone, হ্যাঁ, I am reading a book। এই যে দেখেন কত। এবার এই I am বাদ দিয়ে এখানে he is eating rice, he is writing a letter। তাহলে এইটা কি? এটা হচ্ছে একটা রুল শিখে সেই রুল থেকে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। এইটা যখন পারবো তখন আমাদের কি হবে? তখন আমরা কিন্তু নিজেরাই কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারবো। কিভাবে? আপনি যখন দোকানে যাইবেন, আপনি যখন বাজারে যাবেন, তখন দেখবেন আপনাকে নিজে থেকে তৈরি করে কথা বলতে হচ্ছে। তখন আপনাকে ওই টেন্সটা ঠিক রেখে কথাটা কিন্তু আমরা বলতে পারবো। অর্থাৎ টেন্স ঠিক রেখে মডাল সেমি মডাল যদি জানি, কিছু কিছু রুল যদি আমরা জানি, আমরা কথা বলতে পারবো। আমরা কেন বলতে পারবো না? কারণ আমরা গ্রামারের রুল শিখেছি। অর্থাৎ কথা বলার প্র্যাকটিস করলে দেখবেন আপনি কথা বলতে পারছেন। এখানে দেখেন একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছে, একটা আর্টিকেল, জার্নি বাই ট্রেন আই এনজয়েড। অর্থাৎ একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম। একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম। তো এখানে আমি যদি আপনাদেরকে পড়তে বলি যে আমরা বাংলা কোনো ইংরেজি দেখে দেখে পড়ে বাংলা আমরা ট্রান্সলেট করতে পারি কিনা, আমরা একটু রিডিং প্যাসেজ আমাদের লেভেলটা কেমন সেটা আমরা একটু এখন দেখব। যেমন ডিউরিং ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি আমার চাচার সঙ্গে, মেড এ জার্নি, একটা ভ্রমণ তৈরি করেছিলাম, আয়োজন করেছিলাম, বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, যেটা ছিল ঢাকা থেকে সিলেট। তো আমরা এখান থেকে প্রথম থেকে এখন একটু পড়েন তো একজন, দেখি আমি একটু শুনি। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এনিওয়ান ক্যান সে, এনিওয়ান ক্যান রিড আউট। Journey by train from Dhaka to Ceylon. We went there to enjoy the natural beauties of hills and tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. When the guard below the whistle, the train began to move. Keep looking outside through the window. The train was passing through paddy field and other trees, and I enjoyed the natural beauty of the passing village so much, and that I cannot express in words. ভাষায় প্রকাশ করতে পারছি না। Yes, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ। Cows and the working of the farmers in the field impressed me. ওইগুলো আমাকে খুব ইমপ্রেস করে আর কি। When the train stopped at a big station with 8 boiled eggs, we bought some magazines also. Again, the train started moving. This time, the scenery was the more beautiful. It passed through hills. The hills were covered with green tea gardens. My joy knew no bound at the sight of hills and tea gardens. Soon it became dark. অন্ধকার নেমে আসলো। হ্যাঁ, তারপর এভরিথিং approaching evening. ওই সন্ধ্যার কথাটা বলতেছি এরকম মানে। At 7 p.m., we reached the station and saw my uncle's friends waiting for us. We felt received
and enjoyed the rest of the days very much. It was the most pleasant journey in my life. I will remember the journey forever. But হ্যাঁ, বলা হচ্ছে আই উইল রিমেম্বার দ্য জার্নি, আমি এই ভ্রমণটা স্মরণ রাখবো, মনে রাখবো, ফর এভার, চিরতরের জন্য, চিরদিনের জন্য। হ্যাঁ, তাহলে দেখছেন কত সুন্দর একটা। তো আমরা এটার এই ইংলিশটার সঙ্গে সঙ্গে, আমরা ইংলিশটা খুবই ভালো হয়েছে পড়াটা, তো এটা আমরা বাংলাটাও একটু অনুবাদ করা শিখবো কিভাবে। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, এই যে লাস্ট সামার ভ্যাকেশন, লাস্ট শব্দের অর্থ হচ্ছে গত। আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন, আমি এবং আমার চাচা একটা ট্রেন ভ্রমণের আয়োজন করেছিলাম। দ্যাট ওয়াজ ফ্রম ঢাকা টু সিলেট, যেটা ছিল ঢাকা থেকে সিলেটে। উই ওয়েন্ট দেয়ার, দেখেন এখানে আমরা প্রত্যেকটা বাক্যে টেন্স খুঁজবো, প্রত্যেকটা বাক্যের প্রতিটা ওয়ার্ড কোনটা, কোন পার্টস অফ স্পিচ, এইটা আমরা জানার চেষ্টা করব। উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিজ, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, কিসের, অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স, পাহাড় এবং চা বাগানের। উই রিচড দ্য স্টেশন, দেখেন উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছিয়েছিলাম। এখানে আমরা একটু দেখে দেখে বাংলাটা পড়বো। আহ এটা শিলা আক্তার, আপনি একটু পড়বেন, শিলা আপা প্লিজ। এখান থেকে হুম। স্যার কোনটা? হ্যাঁ, অন্য জায়গায় লিংক দেওয়া হয়েছে, অর্থাৎ বুঝলাম না, কে বলছেন? আচ্ছা দেখেন, ক্লাসের লিংক। হ্যাঁ সমস্যা নেই, আপনি ক্লাস করতে থাকেন হয়তো। হুম হুম। দেখেন এই যে জায়গাটা, আমরা একটু এখানে পড়ে বাংলাটা অনুবাদ করব। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন্স। হ্যাঁ, উই রিচড দ্য স্টেশন, দেখেন উই রিচড দ্য স্টেশন, এখানে রিচ হচ্ছে বেস ফর্ম। হ্যাঁ, আর রিচড আমরা পৌঁছিয়েছিলাম, এই রিচ এর পর ইডি, উই রিচড দ্য স্টেশন ইন টাইম অ্যান্ড গট ইনটু দ্য ট্রেন, এবং ট্রেনে উঠেছিলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা একটু বাংলাটা প্র্যাকটিস করব। শিলা আপা একটু পড়তে পারবেন বাংলা? ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাটা একটু পড়তে হবে। ক্যান ইউ হিয়ার মি প্লিজ, আনমিউট শিলা আপা। তাহলে আপনি প্রথম থেকে, এই ডিউরিং থেকে, প্রথম থেকে আপনি এই গ্রিন কালার যতটুকু করা এই পর্যন্ত, আপনি একটু বাংলাটা পড়েন, এই উইন্ডো পর্যন্ত, এই পর্যন্ত আপনি একটু ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটা পড়বেন, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন। হ্যাঁ, ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে, আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড এ জার্নি বাই ট্রেন, আমি আমার মামার সাথে একটা ট্রেন জার্নি করেছিলাম ফ্রম ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সিলেট। উই ওয়েন্ট দেয়ার টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস, আমরা সেখানে প্রকৃতির সৌন্দর্য, সৌন্দর্য, হ্যাঁ করেছিলাম, পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, হ্যাঁ, পাহাড় এবং চা বাগান, সৌন্দর্য উপভোগ করেছিলাম। উই রিচ দ্য স্টেশন ইন টাইম, আমরা সঠিক যথাসময়ে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড গট ইনটু দ্য রেইন, অ্যান্ড বৃষ্টিতে ট্রেন আপু, অ্যান্ড গট ইনটু দ্য রেইন, ও ট্রেন, সরি, গট ইনটু দ্য ট্রেন, এবং ট্রেনে উঠেছিলাম। ফেব্রুয়ারি I got my seat beside the window. পড়েন হচ্ছে, দেখেন I got my beside the window, আমার উইন্ডোর পাশে আমার সিটটা ছিল আর কি। When the guard below the whistle, যখন গার্ড হুইসেল দিল, the train began to move, ট্রেন চলা শুরু করলো। I kept looking outside through the window, এবং আমি through the window, আমি উইন্ডোর পাশে দেখছিলাম। The rain was passing through paddy fields and other trees, বৃষ্টির পানি ধানের শীষের উপর পড়ছিল এবং অন্যান্য গাছের উপর পড়ছিল। I enjoyed the natural beauty of the passing villages so much, আমি অনেক গ্রাম যখন পাস করে যাচ্ছিলাম তখন অনেক ন্যাচারাল বিউটি আমি উপভোগ করেছি, ন্যাচারাল সৌন্দর্য আমি উপভোগ করেছি। That I cannot express
it in words, আমি এটা মানে মুখে প্রকাশ করতে পারছি না। The green fields, cows, the working of farmers in the fields impressed me. The সবুজ মাঠ, গরু এবং কর্মরত কৃষকরা আমার মনকে ইমপ্রেস বিমোহিত করেছিল, আমাকে বিমোহিত করেছিল। ইয়েস স্যার। দেখেন, ইমপ্রেস শব্দের অর্থ হচ্ছে কি, আমাকে প্রভাবিত করা বা বিমোহিত করা, হ্যাঁ, আমাকে মুগ্ধ করা। হ্যাঁ, আমি একটু দেখেন ব্যাখ্যা করি। দ্য গ্রিন ফিল্ডস, সবুজ বনানী বা সবুজ মাঠ, কাউজ গরুগুলা, এন্ড দ্য ওয়ার্কিং অফ ফার্মার্স, কৃষকের কাজ, ইন দ্য ফিল্ডস ইমপ্রেসড মি, আমাকে প্রভাবিত বা মুগ্ধ করেছিল। হোয়েন হোয়েন দ্য ট্রেন স্টপড, এই দেখেন স্টপড অর্থাৎ স্টপ মানে হচ্ছে থামা, আর স্টপড মানে কি থেমেছিল। হোয়েন দ্য ট্রেন স্টপড, যখন ট্রেনটা থেমেছিল, এট দ্য বিগ স্টেশন, একটা বড় স্টেশনে, উই এট বয়েলড এগস, দেখবেন ট্রেনের ভিতরে অনেকে সিদ্ধ ডিম নিয়ে আসে, পেয়ারা মাখা নিয়ে আসে, পেয়ারা মাখা, সিদ্ধ ডিম, ছোলা মাখা, অনেক কিছু ট্রেনে বিক্রি করে। তো বলছে হোয়েন দ্য ট্রেন স্টপড এট আ বিগ স্টেশন, যখন ট্রেনটা একটা বড় স্টেশনে থেমেছিল, উই এট বয়েলড এগস। দেখেন এইগুলো দেখে কিন্তু আমাদের শিখতে হবে। কি বলছে? উই এট, আমরা খেয়েছিলাম, বয়েলড এগস, সিদ্ধ ডিম। এখন এই বাক্যগুলো আমরা আমাদের কথা বলার ভিতরে কিন্তু ব্যবহার করতে হবে। যে আপনিও মনে করেন বলছেন যে স্যার, গত সপ্তাহে আমি আমার অফিস থেকে সিলেটে পিকনিকে গিয়েছিলাম, এবং স্যার আমরা ট্রেনে গিয়েছিলাম, ট্রেনের ভিতরে আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। এই শব্দগুলো আপনি আপনার ওই প্যারাগ্রাফে ব্যবহার করতে পারবেন। যে হোয়েন দ্য ট্রেন স্টপড, যখন ট্রেন থেমেছিল, উই এট বয়েলড এগস, আমরা সিদ্ধ ডিম কিনে খেয়েছিলাম। উই বট সাম ম্যাগাজিনস অলসো, পেপারে, ট্রেনের ভিতরে ফেরিওয়ালা পেপার বিক্রি করতে এসেছিল, আমরা তার কাছ থেকে উই বট সাম ম্যাগাজিনস, আমরা কিছু পত্রিকা কিনেছিলাম। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, এই যে এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং অর্থাৎ পুনরায় আবার ট্রেন চলা শুরু করলো। দেখেন কোন টেন্স, কোন সেন্টেন্স, এগেইন পুনরায়, পুনরায় দ্য ট্রেন স্টার্টেড মুভিং, এই যে স্টার্টেড মুভিং প্যাসিভ ভয়েস, হ্যাঁ, এবং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভাব, অর্থাৎ ট্রেন ট্রেন চলতে শুরু করেছিল। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, ইট পাসড থ্রু হিলস, এটা পাহাড়ের মধ্য দিয়া, থ্রু মানে মধ্য দিয়া, পাহাড়ের মধ্য দিয়ে অতিক্রম করছিল। দি হিলস ওয়ার কাভার্ড উইথ গ্রিন টি গার্ডেন্স, ওই পাহাড়গুলা সবুজ চা বাগানে আবৃত ছিল। মাই জয়, আমার আনন্দ, নিউ নো বাউন্ডস, এটা একটা ফ্রেজ, নিউ নো বাউন্ডস অর্থাৎ আনন্দের সীমা ছিল না। মাই জয় নিউ নো বাউন্ডস, আমার আনন্দের সীমা ছিল না। এট দ্য সাইট অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, সাইট মানে হচ্ছে দৃশ্য, এই যে পাহাড় এবং চা বাগানের অপরূপ সৌন্দর্য দৃশ্য, এইটা দেখে আমার আনন্দের সীমা ছিল না। আসলে কিন্তু তাই, আমি সিলেটে গিয়েছি, তো সিলেটের চা বাগান এবং সিলেটের এই যে অপরূপ সৌন্দর্য, সিলেট জেলায় অনেক জায়গার দর্শনীয় স্থান আছে। এখানে আপনারাও নিশ্চয়ই অনেকে গিয়েছেন। ভ্রমণ ভ্রমণ করতে হবে, হ্যাঁ, ভ্রমণে জ্ঞান বৃদ্ধি হয়, ভ্রমণে আমাদের মনের শান্তি হয়। আমরা যখনই সময় পাবো, বিশেষ করে শীতের সময়ে, আমি সবার কাছে অনুরোধ রাখবো, যদি আমাদের সময় হাতে থাকে, প্রতি শীতকালে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাব। দেখবেন ট্যুর করলে অনেক ভালো লাগে। আমরা সারা জীবন সংসারের ভিতরে আবদ্ধ থাকি, আমরা বিভিন্ন কাজে, চাকরিতে আমরা সকালে যাই, সন্ধ্যায় আসি, আবার বিশ্রাম নাই, রাতে আবার সকালে অফিস করি, হ্যাঁ, আমাদের জীবনটা কিছুটা ধরা বাঁধা নিয়মের ভিতরে চলে আসে। কিন্তু এই নিয়মটা ব্রেক করে, হোয়েন উই অ্যারেঞ্জ আ পিকনিক অর ট্যুর অর এনি কাইন্ড অফ রিক্রিয়েশন, আওয়ার মাইন্ড রিফ্রেশেস ইট অ্যান্ড উই গেট এনার্জি। মোবাইলে যখন চার্জ ফুরিয়ে গেলে চার্জ দেয়, দেখবেন মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া, ছুটির দিনে আপনি হাতির ঝিলে গেলেন, আপনি চিড়িয়াখানায় গেলেন, আপনি ভালো ভালো জায়গায়, যমুনা ফিউচার পার্ক, বিভিন্ন ঢাকা শহরে বা ঢাকার পাশে পদ্মা সেতুতে একটা জায়গায় ভ্রমণে যাবেন, দেখবেন আপনার মোবাইলে চার্জ করার মতো মনের ভিতরে কিন্তু অনেকটা রিক্রিয়েশন, প্রশান্তি ফিরে আসবে, আপনার কাজে আরো উদ্যম বাড়বে। তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে মাই জয়, আমার আনন্দ, নিউ নো বাউন্ডস, অর্থাৎ আমিও যেদিন প্রথম সিলেট গিয়েছিলাম, চা বাগান দেখে
আমি আমি গিয়েছিলাম বর্ষাকালের দিকে, তখন চা বাগানটা আরো সুন্দর দেখায়, একেবারে সবুজ, সবুজ পাতায় ভরে যায় প্রত্যেকটা চায়ের পাতা। আমরা যে চা গুলা খাই, এর মোস্ট অফ দ্য টি কামস ফ্রম সিলেট, অধিকাংশ চা থেকে, চা কিন্তু সিলেট থেকে আসে, এবং সিলেটে অনেক রকমের চা পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন দাম, বিভিন্ন স্বাদ। হুম। তো তাই বলছে যে মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ দ্য হিলস অ্যান্ড টি গার্ডেন্স, সুন ইট বিকেম ডার্কার, দেখতে দেখতেই সন্ধ্যা নাম ঘনিয়ে এলো। ইট বিকেম, বি মানে হওয়া, বিকেম মানে হয়েছিল, পাস্ট ফর্ম, ডার্কার মানে অন্ধকারাচ্ছন্ন, এভরিথিং, এভরিথিং বিকেম মিস্টেরিয়াস, সবকিছু ঘোলাটে বা রহস্যময় হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে দেখবেন একটু দূরে আর দেখা যায় না যখন সন্ধ্যা নামে। অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, এই যে যে আগত যে সন্ধ্যা, এই সন্ধ্যার কারণে সবকিছু আরো সৌন্দর্য এবং আবছা দেখাচ্ছিল, অল্প দেখা যাচ্ছিল। এট 7 p.m. উই রিচড দ্য স্টেশন। দেখেন, এই যে ভ্রমণের বর্ণনা দিচ্ছে এই লোকটা, এটা কিন্তু হয়ে গিয়েছে, এটা পাস্ট হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে। তো এখানে বাক্যগুলা সব পাস্ট টেন্সে লিখতে হবে। অর্থাৎ আপনাকে আমি যদি এখন বলি যে আপা, আপনি তাহলে গত সপ্তাহে আপনার অফিস থেকে একটা ট্যুরে গিয়েছিলেন, এইটার একটু বর্ণনা দিতে হবে ইংলিশে। তো মনে রাখবেন, যেহেতু আমি প্রশ্ন করেছি পাস্ট টেন্সে যে গত সপ্তাহে আপনি ট্যুরে গিয়েছিলেন, অর্থাৎ সময়টা কিন্তু অতীত হয়ে গিয়েছে। দেখছেন, প্রত্যেকটা জায়গায় টেন্সটা আমাদেরকে ভালো করে মনে রাখতেই হবে। আমি আজকেও আবার টেন্স দেখাচ্ছি এখন। তো বলছে যে at 7 p.m. উই রিচড, আমরা পৌঁছিয়েছিলাম এট দ্য স্টেশন, অর্থাৎ চা বাগান থেকে স্টেশনটা একটু দূরে, আমরা সেখানে 7টার সময় পৌঁছিয়েছিলাম। অ্যান্ড স মাই আঙ্কেলস ফ্রেন্ড, এবং আমার আঙ্কেলের বন্ধুদেরকে দেখতে পেয়েছিলাম। ওয়েটিং ফর আস, যারা আমাদের জন্য অপেক্ষা করিতেছিল। কোন টেন্স? ওয়েটিং ফর আস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। উই ফেল্ট রিলিভড অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ, ইট ওয়াজ দ্য মোস্ট প্লিজেন্ট জার্নি ইন মাই লাইফ। এই দেখেন, ইট ওয়াজ দ্য মোস্ট প্লিজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমার জীবনের সব থেকে আনন্দময়, প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দময় ভ্রমণ। আই উইল রিমেম্বার, আমি এটা স্মরণে রাখবো, দ্য জার্নি ফর রিভার, চিরতরের জন্য আমি এটা স্মরণে রাখবো, সারা জীবনের জন্য আমি স্মরণে। এখন এই যে যা প্যারাগ্রাফটা পড়লাম, এখন কি আমরা কেউ বলতে পারবো যে পিকনিক আই এনজয়েড, অথবা আই পিকনিক আই অ্যাটেন্ডেড, আমি একটা পিকনিকে যোগদান করেছিলাম বা আমি একটা পিকনিকে গিয়েছিলাম? হ্যাঁ, এটা কি বলা যাবে যে স্যার গত সপ্তাহে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকার চিড়িয়াখানা দেখতে গিয়েছিলাম, প্রথমে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম, এট ফার্স্ট উই কালেক্ট বা উই কালেক্টেড সাম টিকিটস, দেন উই এন্টার্ড ইনটু দ্য জু, অ্যান্ড my little son or my little daughter with us, my husband was with us, we enjoyed the day very much, we bought some ice cream in the zoo। এইভাবে বলতে হবে। অর্থাৎ কথা বলতে গেলে কথা বলার প্র্যাকটিস করতে হবে। আমরা দেখেন, আমরা বাঙালি মানুষ তো, আমাদের ইংরেজি শব্দটা, সেন্টেন্স গুলা কিন্তু আসতে চাইবে না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, এই যে এখানে দেখেন, যারা ফরেন কান্ট্রিতে থাকে, আমাদের দেশীয় যারা, তো ওদের দেশে গিয়ে ইংরেজিতে কথা বলতে বলতে, যে হোসনে আরা আপার ছেলে মেয়ে তারা বিদেশে থাকে, তারা কিন্তু একেবারে ফ্লুয়েন্টলি কথা বলে নেটিভ স্পিকারদের মতো, অথচ তারা আমাদের বাঙালি, আমাদেরই সন্তান তারা, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, অথচ তারা এত সুন্দর করে ইংরেজি বলে, বোঝাই যাবে না যে ইংরেজরা বলছে না বাঙালি মানুষ বলছে। এটা কি জন্য হয়? এটা হয় হচ্ছে উনি ওই দেশে গিয়ে বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু ওই দেশে যেতে পারছি না, কিন্তু আমাদেরকে এই দেশে বসে ওইটা বলার প্র্যাকটিস করতে হবে। সেই সুযোগটা কিভাবে করতে হবে? নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে, টিচারের সঙ্গে বলতে হবে, কনভারসেশন করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আপনি যে কোনো কাজ মনে মনে যা করছেন, মনে মনে সেগুলো একটু ইংলিশে বলবেন। একটু পরেই সবাই ঘুমাতে যাব, তাই না? তো বলবেন নাও আই এম গোয়িং টু স্লিপ, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ। অথবা বলবেন নাও আই এম স্লিপিং। কেউ আপনাকে ফোন দিল, আপনি তাকে ফোনটা রিসিভ করে বলবেন, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ক্যান মেক এ কল ইন দা মর্নিং, নাও আই এম স্লিপিং। হ্যাঁ, আমাকে এখন ডিস্টার্ব করো না প্লিজ, সকালে কল দিবেন, আমি এখন ঘুমাচ্ছি। এই যে কথাগুলো দেখেন, কি বললাম? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, নাও আই এম স্লিপিং, ইউ ক্যান কল মি ইন দা মর্নিং, ইউ ক্যান কল মি ইন দা মর্নিং, বিকজ ইটস সো লেট, ইটস সো নাইট, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আই শুড নট টক টু ইউ, এখন আমি তোমার সঙ্গে কথা বলবো না। অথবা আই উইল নট, আই ওয়ন্ট টক টু ইউ। তাহলে এইভাবে, কোনটা কোনটা বলো? হ্যাঁ, আই এম স্লিপিং, আমি এখন ঘুমাচ্ছি, অর্থাৎ ঘুমাচ্ছি বললে এখানে ধরেন ঘুমিয়ে পড়লে তো আর কথা বলা যায় না,
কিন্তু এটা বলা যায় যে আই উইল স্লিপ নাও। আর যখন যদি বলা হয় আই এম স্লিপিং, এর অর্থ আপনি অলরেডি ঘুমের ভিতরে চলে গিয়েছেন, ঘুমে প্রবেশ করেছেন। এটা আই এম স্লিপিং এটা বলা যায়, কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আমি এখন ঘুমাচ্ছি, আমি এখন খাচ্ছি, আমি এখন বাড়ি যাচ্ছি, আমি এখন টিভি দেখছি, তারা এখন কবিতা লিখছে। এই শব্দগুলো অর্থাৎ একটা রুল শিখে ওই রুল দিয়ে, আমি আবারও বলি, যে কোনো একটা রুল শিখে ওই রুল দিয়ে যখন আপনারা বাক্য তৈরি করবেন, দেখবেন আপনি কথা বলতে পারবেন। অর্থাৎ আপনাকে ওই একটি রুল থেকে, যেমন এখানে একটা রুল দেখাচ্ছি, রুল নাম্বার 14, স্পোকেন রুল, ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে উপযুক্ত সময়। ইহাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম। এর স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইমের সঙ্গে টু বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস এক্সটেনশন। কেমন দেখেন? এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু, এই যে টু পর্যন্ত, প্রত্যেকটা বাক্যে টু পর্যন্ত ঠিক থাকবে। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। দেখেন এখানে আপনাদের যে বয়স, এখানে আপনাদের যে বয়স, আর 2 4 5 বছর পরে আপনাদের শেখার আর এনার্জি থাকবে না। কারো বয়স 60 পেরিয়ে যাবে, কারো 55, তাই না? তো বলা হচ্ছে না, আপনার আপনার এখনো এজ আছে, কিন্তু আমি আপনার কথা বলছি যে আর 5 বছর পর আপনার এনার্জি থাকবে না, কিন্তু এখন আপনার উপযুক্ত সময়। এখন আপনি এই যে সবকিছু সামাল দিয়েও রাতে এই টাইমটা আমাকে দিচ্ছেন, ইংরেজি শিখছেন, এটাই উপযুক্ত সময়। কিন্তু যখন আরো বার্ধক্যের একটা সম্ভাবনা চলে আসবে, আমাদের শরীরে সাড়া দিবে না, তখন কিন্তু আমাদের আর সময় থাকবে না। এই যে আমি এত সারাদিন অনেকগুলা ব্যাচ পড়াই, অনেক পরিশ্রম করি, আমার এখনো সময় আছে, আমার শরীরে স্টামিনা এনার্জি রয়েছে, কিন্তু আমাকে যদি আরো 20 বছর পরে কেউ যদি বলে স্যার আপনি সারাদিনে 5টা 10টা ব্যাচ করাবেন, নো, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য কোয়াইট ইম্পসিবল, সম্পূর্ণ অসম্ভব। কিন্তু আমার এখন শরীর, আমার এখন স্বাস্থ্য ভালো রয়েছে, আমি পড়াতে পারছি, সবকিছুর একটা সময় থাকে। তো বলা হচ্ছে এই যে যেমন এখন ধরেন বর্ষা হয়েছে আমাদের খুলনার দিকে, বরিশালে এখন মোটামুটি আজ কয়েকদিন বর্ষা হচ্ছে। তো এখন কি করে গ্রামের, গ্রামের কৃষকরা কিন্তু দেখবেন, হ্যাঁ, গ্রামের কৃষকরা কিন্তু এখন এই বর্ষায় তাদের জমিটা প্রস্তুত হয়ে যায়, অর্থাৎ জমি চাষ করার জন্য, বীজ বপনের জন্য। যে যদি বলা হয় এখন বীজ বপনের উপযুক্ত সময়, কি হবে? ইট ইজ হাই টাইম টু শো সিডস ইন দা ফিল্ড নাও। শো মানে বপন করা। ইট ইজ হাই টাইম টু শো সিডস, বীজ বপনের উপযুক্ত সময় কোথায়? ইন দা ফিল্ড। কাদের জন্য? ফর দা ফার্মার্স। এই বাক্যগুলো বাড়াতে হবে। একটা বাক্য কিভাবে ছোট থেকে বড় করা যায়, কিভাবে একটা বাক্য থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, এই জায়গাগুলো কিন্তু আমরা যদি একবার শিখে যেতে পারি, আপনার কখনো কোনোদিন আর ভুল হবে না। যেমন দেখেন, তাহারা কি গিয়েছিল, এই যে একটা বাক্য, এই বাক্যটা তো ইন্টারোগেটিভে আছে, তাই না? তাহলে এই বাক্যটার আমি যদি বলি অ্যাফার্মেটিভ কি হবে, এর নেগেটিভ কি হবে, এর নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে, এগুলাও কিন্তু আমরা পারি। তাহারা কি গিয়েছিল, এর অ্যাফার্মেটিভটা করেন আগে, তারপরে এটা করেন। তাহারা কি গিয়েছিল, এর অ্যাফার্মেটিভ কি হবে? তাহারা গিয়েছিল। কি হবে বলেন? দে গো, না দে ওয়েন্ট, দে ওয়েন্ট, না দে ওয়েন্ট, হ্যাঁ, না এখানে দে ওয়েন্ট দিতে হবে, তাহারা গিয়েছিল, কারণ দে গো বললে তারা যায়, দে ওয়েন্ট, তাহারা গিয়েছিল। আর যদি বলি তাহারা কি গিয়েছিল, তাহলে এই টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ, এখানে একটা ডিড আনতে হবে। ডিড দে গো, ডিড দে গো, এবার ঠিক বলেছেন, কারণ ডিড ব্যবহার করলে তখন কিন্তু পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়। এটা আমি বহুবার আপনাদের বলেছি, একটু লিখে রাখবো আমরা এটা, হ্যাঁ, যে ডিড বসলে, এটা লিখে রাখবেন মনের খাতায়, যে ডিড বসলে কোনো বাক্যে ডিড ব্যবহার করলে পরের ভার্বটি প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে, ভি অন ফর্মে হবে। অর্থাৎ ডিড দে গো, আমরা ভুল করে অনেকে কিন্তু ডিড দে ওয়েন্ট লিখে ফেলি, নো, এখানে ডিড দে গো, তাহারা কি গিয়েছিল, ডিড দে গো। হ্যাঁ, যখন দেখেন এই যে ডিড দে গো, এই ডিডও কিন্তু একটা ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো বলা হচ্ছে কোনো বাক্যে যদি ডিড নামক অক্সিলারি ভার্ব বসে, তাহলে ওই ডিডের পরে আর যদি কোনো ভার্ব থাকে, ওইটা প্রেজেন্ট ফর্মে হবে। যেমন তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস। তুমি কি স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল, ওই ডিডের পরে গো হবে, ডিডের পরে ইট হবে। এম আই ক্লিয়ার? অর্থাৎ মনে রাখবেন, ডিড ব্যবহার করলে ওই বাক্যে পরের ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসে, এতটুকু মনে রাখবো। আচ্ছা, তাহারা কি গিয়েছিল, তখন কি হবে? ডিড দে গো, ডিড দে গো। আর যদি বলি তাহারা কি যায়নি, তাহারা কি গিয়েছিল না, তা গিয়েছিল না এটা কিন্তু একটা ভুল বাক্য, বলতে হবে তাহারা কি যায়নি। তাহলে কি হবে? ডিডেন্ট দে গো,
ডিডেন্ট দেখো, তাহলে দেখেন একটা বাক্য, এটা কিন্তু আমি টেন্সের ক্লাসে একটু দেখিয়েছিলাম, আবারও দেখাবো, বারবার টেন্স করতে হবে। বলা হচ্ছে যে একটা বাক্যকে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলা কাজে লাগবে, এই সিস্টেম গুলা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমি আপনাদেরকে আরো একটা পড়া দিয়েছিলাম, বিভিন্ন শাক সবজি, ফলের নাম, ফুলের নাম, তাই না? আমি কিন্তু এগুলো আপনাদের জন্য আজকে অ্যারেঞ্জ করে রেখেছি, দেখেন। আমাদের এগুলো একটু চর্চা করতে হবে। আমরা যে যত বেশি এই জায়গাটা চর্চা করব, তত বেশি কিন্তু আমাদের এটা খুব কাজে দিবে। সেভড পেজ, দেখেন এগুলো আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি, আমরা সহজ, কিন্তু আমরা এগুলো পারি না। কেন পারি না জানেন? কারণ আমাদের এইগুলা কিন্তু অভ্যাস থাকে না করার। আমরা ছোটবেলায় পড়ে রেখেছি বিভিন্ন সবজির নাম, বিভিন্ন ফুলের নাম, তাই না? এখানে দেখেন, হ্যাঁ, এই যে এখানে কি লিখেছি, ব্রিনজাল, ব্রিনজাল শব্দের অর্থ কি? বেগুন। এখানে আমরা যে সবজিগুলা খাই, করলা, করলা শব্দের কি? বিটার গোর্ড, বিটার গার্ড। হ্যাঁ, মনে রাখবে এটা, বিটার গার্ড মানে, বিটার মানে কি জানেন? একটু তিতো বা অন্য স্বাদের। হ্যাঁ, তো বিটার, এটা কিন্তু তিতো লাগে খেতে, করলাটা তিতো লাগে, এর নাম হয়েছে বিটার মানে তিতো। আর গার্ড মানে হচ্ছে প্রত্যেকটা শেষে গার্ড থাকবে, গার্ড মানে হচ্ছে লাউ। যেমন দেখেন এই যে পয়েন্টেড গার্ড মানে কি জানেন? পটল, পয়েন্টেড গার্ড, পয়েন্টেড গার্ড শব্দের অর্থ হচ্ছে পটল। দেখেন বিটার গার্ড, হ্যাঁ, পয়েন্টেড গার্ড মানে পটল। তারপরে এটা কি? রিজ গার্ড, রিজ গার্ড মানে আমরা কিন্তু এটা খেয়ে থাকি, ঝিঙ্গা। হ্যাঁ, রিজ গার্ড শব্দের অর্থ হচ্ছে ঝিঙ্গা। তারপর চিচিঙ্গা, দেখেন স্নেক গার্ড, তাই না? তারপরে কাকরোল ইংরেজি কি? স্পাইনি গার্ড, দেখেছেন? মনে রাখবেন প্রত্যেকটা শেষে কিন্তু গার্ড আছে, স্পাইনি গার্ড। আমরা এই সবজিগুলা কিন্তু খাই, কিন্তু ভেবে দেখেন আমরা এর ইংরেজি নামটা জানি না। যদি বলা হয় যে আমি আজকে কাকরোলের তরকারি দিয়ে ভাত খেয়েছি, বা এটি একটি কাকরোল, বা আমি কাকরোল পছন্দ করি, এই শব্দগুলার ভিতরে বাংলা বাক্যে যখন কাকরোল চলে আসবে, আপনি যদি স্পাইনি গার্ড শব্দটা না জানেন, বাক্যটা কিন্তু গঠন করা যাবে না। আহ, তো এইগুলা কিন্তু আমরা, আমি গ্রুপে দিয়ে দিব, আমরা এইগুলা একটু মুখস্থ করব, এগুলো আমাদের কথা বলাটাকে আরো অনেক গুণ সহজ করে দিবে। দেখেন স্পঞ্জ গার্ড, স্পঞ্জ গার্ড অর্থ ধুন্দল। এটাও কিন্তু আমরা অনেকে খেতে ভালোবাসি। স্পঞ্জ কেন বলা হয়? হ্যাঁ, স্পঞ্জের মতো মনে হয়, ইয়েস। ওই যে গদি, গদি রয়েছে না নরম, স্পঞ্জের ভিতরে এই দেখেন সাদা সাদা, এটা হাত দিয়ে টিপলে একটু নরম মনে হয়, এই জন্য নাম হয়েছে স্পঞ্জ গার্ড। হ্যাঁ, তো দেখছেন এগুলো। এই যে অ্যাশ গার্ড, চাল কুমড়া, এটাও কিন্তু আমরা খেতে ভালোবাসি, খুব শরীর ঠান্ডা করে। অ্যাশ গার্ড, চাল কুমড়া। তারপরে লাউ, এটা কি? বটল গার্ড। বা শুধু গার্ড, গোর্ড মানে লাউ বললেও হয়। এই যে বিন, বিন মানে হচ্ছে সিম, দেখেছেন বিন। আবার আরেকটা রয়েছে ফ্ল্যাট বিন, মানে এটাও কিন্তু সিম, এই এক রকমের সিম, আবার এই এক রকমের সিম। হ্যাঁ, ইয়েস, বরবটি সিম আর একটা প্লেন সিম, ফ্ল্যাট মানে হচ্ছে সমান। তারপরে রয়েছে স্নেক বিন, দেখেন এগুলো স্নেকের মতো দেখা যাচ্ছে, দেখছেন, সাপের মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে স্নেক বিন, এটা হচ্ছে বরবটি। স্নেক বিনের অর্থ কি হবে? বরবটি। দেখেন গ্রিন বানানা, অর্থ হচ্ছে কাঁচা কলা। দেখছেন এই শব্দগুলা কিন্তু আমরা কজনে জানি বলেন? কাঁচা মরিচ, গ্রিন চিলি, এটা আমরা জানি, গ্রিন চিলি কাঁচা মরিচ, তাই না? ঢেঁড়স, এটা আমার খুব প্রিয় একটা সবজি, লেডিস ফিঙ্গার। হ্যাঁ, লেডিস ফিঙ্গার। তারপরে কচু, কচু ইংরেজি কি? টারো, TARO, টারো শব্দের অর্থ হচ্ছে কচু। দেখেছেন এগুলো কিন্তু আমরা জানতাম, কিন্তু ভুলে গেছি, আবার আজকে থেকে একটু রিপিট করতে হবে। মিষ্টি আলু, ইয়াম শব্দের অর্থ হচ্ছে মিষ্টি আলু। আর গোল আলু ইংরেজি কি? পোট্যাটো, কি হবে? পোট্যাটো। হ্যাঁ, কলমি শাক, দেখেন ওয়াটার স্পিনাস। ওয়াটার স্পিনাস কেন বলেছে? এটা কিন্তু পানিতেই বেশিরভাগ হয়, এই জন্য বলা হচ্ছে ওয়াটার স্পিনাস। তারপরে পাট শাক, আমরা অনেকেই বাজারে, গ্রামের দিকে এটা দেখা যায়। জুট লিভস, দেখেন জুট লিভস, হ্যাঁ, লিপ মানে হচ্ছে পাতা, আর জুট লিপ মানে হচ্ছে পাটের পাতা, এটাও কিন্তু সুন্দর একটা সবজি। গ্রামের অনেক গ্রাম অঞ্চলে এটা খায়, খুব ভালো লাগে, খুব টেস্টি। হ্যাঁ, ওলকপি ইংরেজি কি? কোলবারি, দেখেন কোলবারি শব্দের অর্থ হচ্ছে ওলকপি। বিট কপি, বিটরুট, বিটরুট শব্দের বিট কপি, এটা খেলে কিন্তু শরীরে অনেক রক্ত বৃদ্ধি করে, লাল রঙের। ধনে পাতা, আমরা কিন্তু অনেকেই ধনে পাতা খাই। হ্যাঁ, কোরিয়ান্ডার লিভস, অর্থাৎ ধনে পাতা। বেগুন, আবার সেই গোড়ায় চলে এসেছে ব্রিনজাল। তো এই শব্দগুলা কিন্তু আমরা একটু মুখস্থ করব, এগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। অনেক ভোকাবুলারি রয়েছে যেগুলা কিন্তু আমরা ভালোভাবে জানি না। তো এই যেগুলা না জানি, এগুলা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত মুখস্থ করতে হবে। আমরা এই জায়গাটা যদি কভার করতে পারি, আপনি স্পন্টেনিয়াসলি যদি কথা বলতে চান ফরিনারদের মতো করে, আপনাকে এগুলো জানতে হবে।
এগুলো জানলে আপনাকে কোনো জায়গায় আটকাতেই, যে বললাম যে যদি বলা হয় আমি কাকরোলের তরকারি, বা আজকে আমার আব্বু বাজার থেকে কাকরোল কিনে নিয়ে আসছে, কাকরোল আমার খুব প্রিয় একটা সবজি, তো আপনি এখানে কি এইভাবে বলা যায় যে কাকরোল ইজ মাই ফেভারিট ফুড? তাহলে তো সেই বাংলিশ ইংলিশ হয়ে গেল। এখানে কিন্তু আমাকে ওই ইংরেজির, ওই বাংলার ইংরেজিটা জানতে হবে। তো যাই হোক, আমরা এগুলো আমি পাঠিয়ে দিব গ্রুপে, আপনারা অবসর সময় একটু দেখে নিবেন, মুখস্থ করবেন। আপনাদের জন্য আমি কত কিছু করি দেখেন, এই যে শীট তৈরি করতে হয় বসে বসে রাত জেগে, বিভিন্ন ভালো ভালো গ্রামার গাইড থেকে নিজের ব্রেন থেকে নিয়ে। কেন করতে হয়? কারণ পড়াতে গেলে নিজে পড়তে হয়, পরিশ্রম করতে হয়। ডুবুরি যেমন দেখবেন সমুদ্রের তলে ডুব দিয়ে সোনা বা মণিমুক্তা, সোনা তো খনিতে থাকে, মণিমুক্তা বা আরো অনেক কিছু কিন্তু তুলে নিয়ে আসে। খনির ভিতরে যে শ্রমিকরা কাজ করে, অনেকে খনি ধসে ওর ভিতরে মারা যায়। তো অর্থাৎ এই টিচাররাও কিন্তু দেখবেন, যারা ভালো টিচার, ভালোভাবে পড়াতে গেলে, ভালো শিখাতে গেলে আগে নিজে পরিশ্রম করতে হয়, নিজে আগে পড়ে সেইটা বুঝতে হয়। ফার্স্ট লার্ন দেন টিচ। এই শিক্ষকতার ক্ষেত্রে একটা কথা রয়েছে যে ফার্স্ট লার্ন, প্রথমে শিখুন, দেন টিচ, তারপর শিক্ষা দান করুন। অর্থাৎ আগে নিজে ভালোভাবে শিখে তারপরে শিখাতে হয়। তো এইগুলো আপনাদের জন্য কষ্ট করে তৈরি করি। আমার এই কষ্ট, এই শ্রম তখনই সার্থক হবে যখন আমি দেখব যে আপনারা ভালোভাবে কথা বলতে পারছেন, আপনারা ভালো একটা জায়গায় চলে গিয়েছেন। আপনাদের বাহবা, আপনাদের ধন্যবাদ, থ্যাঙ্কস, এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। তো স্যার। দেখেন এখানে ইট ইজ হাই টাইম দিয়ে একটা নিয়ম, আপনার সামনে যদি এমন কোন শব্দ আসে যে এখনই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, এখনই ইংরেজি শেখার উপযুক্ত সময়, এখনই তোমার কেরিয়ার গড়ার উপযুক্ত সময়, এই ধরনের বাক্য, যেমন আমি সকালবেলায় বলছি যে আমার হাতে আর 30 মিনিট সময় রয়েছে, এখনই আমাকে বাসা থেকে বের হতে হবে, এখনই বাসা থেকে বের হওয়ার উপযুক্ত সময়, তা না হলে আমি ট্রেনটি ধরতে পারবো না। তো এখানে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে হবে। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ নাও। এখনই ইংরেজি শেখার উপযুক্ত সময়। এখন দেখবেন আমরা সবাই ইন্টারন্যাশনাল সিটিজেন হতে চাচ্ছি, গ্লোবালাইজেশনের যুগ। এখান থেকে আমেরিকায় চলে যাওয়া যাচ্ছে অল্প সময়ে, এখান থেকে অনেকেই আমেরিকায় বসে আমাদের ক্লাসগুলা করছে, তাই না? তো আমরা কিন্তু এখন গ্লোবাল ভিলেজ, যেমন গ্রামের ভিতরে শহরে, গ্রামে গ্রাম থাকে না, অর্থাৎ ভিলেজ মানে ছোট্ট একটা এলাকা নিয়ে একটা গ্রাম, গ্রামের এই পাড়ায় কি হয়, ওই পাড়ায় কি হয়, সব কিন্তু খোঁজ রাখা যায়, জানা যায়। তো এখন কিন্তু পৃথিবীটাও একটা গ্রাম। হুম। গত অলিম্পিকে একটা প্রতিপাদ্য ছিল, একটা স্লোগান ছিল, অন ওয়ার্ল্ড অন ভিলেজ, অর্থাৎ একটা পৃথিবী, একটা গ্রাম। দেখবেন এখান থেকে যাদের ছেলেমেয়েরা বাইরের দেশে থাকে, আমরা ফোন করে ভিডিও কলে সে কি খেয়েছে, কি করছে, তার ছবি দেখতে পারছি, ভিডিও দেখতে পারছি, তার সঙ্গে কথা বলতে পারছি। তাহলে কি মনে হচ্ছে না যে সে আমার পাশের রুমে বসে আছে, আমার সন্তান আমার পাশের রুমে রয়েছে? এটা কি বিজ্ঞান আমাদের কিন্তু এই সুযোগ করে দিয়েছে। তো এই গ্লোবাল ভিলেজের সঙ্গে তাল মিলাতে গিয়ে ইন্টারন্যাশনাল সিটিজেন যদি হতে চাই, ইংরেজি জানাই লাগবে। শুধু ইংরেজি না, এখানে 3টা বিষয়ের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক যে সেমিনার গুলো হয়। এখানে গতকালকেও দেখলাম প্রথম আলো পত্রিকায় লিখেছে যে বর্তমান সময়ে প্রত্যেকটা নাগরিককে, পৃথিবীর প্রত্যেকটা নাগরিককে 3টা জিনিস শিখতে হবে, হবেই হবে। সে কি কি? এক হচ্ছে ইংরেজি ভাষা, 2 হচ্ছে কম্পিউটার, 3 হচ্ছে ড্রাইভিং। যার ছেলে মেয়ে এখানে, যদি কারো ছেলে মেয়ে আমেরিকাতে থাকে, কানাডাতে থাকে, দেখবেন এই সব উন্নত দেশগুলাতে, আমাদের দেশে যেমন ঢাকা শহরে অনেক কিন্তু ড্রাইভার পাওয়া যায়, আমি একটা কার কিনেছি, আমি বাসায় ড্রাইভার রাখলাম, তাই না? কিন্তু আমেরিকাতে, কানাডাতে দেখবেন, শুনে দেখবেন ছেলে মেয়েদের কাছে, আপনারা তো গিয়েছেন অনেকেই, ওখানে কিন্তু ওইভাবে ড্রাইভার পাওয়া যায় না, নিজের কাজ নিজে করে নিতে হয়, নিজের গাড়ি নিজে চালিয়ে যেতে হয়। আমেরিকা থেকে, ইয়েস, একটু আগে আমেরিকা থেকে তাহমিনা আপা নামে একজন ক্লাস করছিলেন, ওনার প্রায় 60 ইয়ার্স ওল্ড, 60 বছর বয়স, উনি বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ছিলেন। তো উনি, ওনার স্বামী সন্তান সবাই আমেরিকাতে থাকে। তো বলছে যে স্যার, আমি তো ওই দেশে বিকারুন্নেসার একজন বাংলা টিচার ছিলাম, বাংলা পড়াতাম, তো এখানে এসে তো ইংরেজি ছাড়া চলে না, এখন আমাকে ইংরেজি ভাষা শিখতে হচ্ছে, এই বয়সে এসে আমাকে এখন কম্পিউটারও শিখতে হচ্ছে, এবং আমাকে ড্রাইভিং শিখতে হচ্ছে। তো আমি বলছি আপনি তো অনেক বৃদ্ধা হয়ে গিয়েছেন, আপনি ড্রাইভিং শিখছেন কেন? বলছে স্যার, আমার মেয়ে অন্য একটা অঙ্গরাজ্যে থাকে, টেক্সাসে থাকে, আমার হাজবেন্ড চলে যায় জবে, এখন আমার বাসায় কার থাকে, আমিও একটা কিন্ডারগার্টেন স্কুলে জবে ঢুকেছি, তো আমাকে, এই স্কুল অনেক দূরে, তো
এখানে তো ড্রাইভার পাওয়া যায় না, আর ওইভাবে গণপরিবহনও পাওয়া যায় না, এখানে যার যার ব্যক্তিগত কার থাকে। তো আমার গাড়ি আমাকে চালিয়ে যেতে হবে। এই জন্য এই বয়সে এসেও আমাকে ড্রাইভিং শিখতে হচ্ছে। এখন ড্রাইভিং করছে, বলছে যে আমি একটা ড্রাইভিং কোর্সেও ভর্তি হয়েছি, এখানে লাইসেন্স পাওয়া অনেকটা টাফ। তো এই যে দেখেন, ওই সব দেশে যদি কখনো আমরা যাই, তো আমার নিজের গাড়ি নিজেকে চালাতে হবে। আমাকে কম্পিউটার কেন জানতে হবে? ওখানে সবকিছুই কিন্তু অনলাইন ভিত্তিক, এভরিথিং। তো এর জন্য আপনাকে কম্পিউটার শিখতে হবে। আর ড্রাইভিং এবং কম্পিউটার দুইটা শিখতে গেলে ওই দুইটা শেখার আগে আপনাকে ইংরেজি ভাষাটা ভালো করে শিখতে হবে। তো এই ভাষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক, সো মাস ভাস্ট। ভাস্ট মানে হচ্ছে বিশাল। তো এর জন্য কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো। আর দেখেন, এই যে রুলগুলা শেখাচ্ছি, এই রুলগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই রুলগুলো দিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। এখানে অনেকেই দেখেছি লেখে, এগুলো লিখে আমাকে কিন্তু পাঠায়। আমি খুব খুশি হই, আমি বাক্যগুলো খুব দেখি, পরখ করি যে কোথাও কোনো ভুল আছে কিনা। এই দেখেন, সো দ্যাটের একটা নিয়ম। সো দ্যাটের অর্থ হচ্ছে এতই যে। যদি বলা হয় সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, সে এতই বোকা যে এই সহজ কথাটিও বুঝতে পারে না, সে এতই মোটা যে দৌড়াতে পারে না। এই কথাগুলো আমরা কিভাবে করব? সো দ্যাট ব্যবহার করব। সাবজেক্ট প্লাস, দেখেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না, কি হবে? আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাফর এতই মোটা সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। কি হবে? দ্যাট হি ক্যান নট রান। তো আমরা এইটা একটু পড়ি। রুল 16, লেট অ্যালোন। এটা একটু কে পড়তে পারবো? এনিওয়ান ক্যান রিড আউট? মাকসুদা আফা? হ্যাঁ, পড়েন, থ্যাংক ইউ। লেট অ্যালোন, দূরের কথা, এখান থেকে পড়েন। লেট অ্যালন, লেট অ্যালন তো দূরের কথা। হুম। প্রয়োগ ক্ষেত্রে কাউকে তাচ্ছিল্য করে বা অন্য যে কোনো বাক্যে তো দূরের কথা থাকলে লেট অ্যালন ব্যবহার হয়। হুম। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক হুম। প্লাস লেট অ্যালন প্লাস থার্ড টাস্ক। এক্সাম্পল, হুম। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হুম। হি ক্যানট স্পিক ইংলিশ, হুম। লেট অ্যালন রাইট। হুম। তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালকেও মারতে পারবে না। হুম। ইউ উইল নট বি এবল টু কিল এ ক্যাট, লেট অ্যালন টাইগার। হুম। দেখছেন? তাহলে কি বলছে? যে তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। ইউ উইল নট বি এইবল টু কিল আ ক্যাট, লেট অ্যালোন টাইগার। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। আই ক্যান্ট ড্রাইভ বাইসাইকেল, লেট অ্যালোন আ মোটর সাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাশই করতে পারবে না। এই ধরনের কথা আমরা অনেক সময় এগুলো কিন্তু ব্যবহার করি, আমরা এগুলো বলি, আরে যা, সে তো পরীক্ষায় পাশই করতে পারবে না, এ প্লাস পাওয়া তো দূরে থাক। এমন কিছু কথা আমাদের দৈনন্দিন জীবনে বলার প্রয়োজন পড়ে। তো এই কথাগুলো আমরা কি ব্যবহার করব? আমরা লেট অ্যালোন দিয়ে করব। হি উইল হি উইল নট বি এইবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। এইবার একটা রুল দেখেন, আমি ভাবছি। এরকম কথা কিন্তু আমাদের প্রতিনিয়ত বলা লাগে। যেমন, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি। অনেক সময় বলা হয় না যে আপনি কি চা খাবেন আপা? তো আপনি মনে মনে আমাকে বললেন যে আমি এখনই চা খাবো বলে আমি ভাবছিলাম, তখনই আপনি এই কথাটা বলেছেন যে চা খাবেন। তাহলে এই ধরনের কথা আই থিঙ্ক অফ দিয়ে করতে হবে। কি হবে? সাবজেক্ট প্লাস, সরি দেখেন, আই থিঙ্ক অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আই থিঙ্ক অফ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ওভার দ্য ফোন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। দেখেছেন? আই থিঙ্ক অফ, এরপরে হ্যাভ দিলে হবে না, হ্যাভিং দিতে হবে। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, তাহলে এখানে টক দিলে হবে না, টকিং দিতে হবে। এখন এইখান থেকে আপনারা কিভাবে উপকৃত হবেন, উপকারটা পাবেন এইভাবে, এই যে 4টা বা 5টা আমি বাক্য দিয়েছি, আই থিঙ্ক অফ দিয়ে আপনাদেরকে আরো 5টা বাক্য তৈরি করতে হবে। বেশি পড়বেন না, আপনি প্রতিদিন 5টা করে রুল পড়েন,
এই ক্লাসটা, এই শীটটা আপনার 4-5 দিনে শেষ হয়ে যাবে। আপনি প্রতিদিন 10টা করে পড়েন, 2-3 দিনে শেষ হয়ে যাবে। তাহলে আমরা যদি এই পদ্ধতিতে আগাই, কেন পারবো না? আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমার এই ক্লাস রেকর্ড গুলা, এই পিডিএফ গুলা, মনে করেন আমি 10 দিন আগে একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা আপনি একটু 10 দিন ব্যাকে গিয়ে একটু দেখবেন যে স্যার কি কি পড়িয়েছিল, কি কি দেখিয়েছিল। অবশ্যই যাদের সময় আছে তারা এটা দেখবেন। কারণ কি দেখেন, কোনো কিছু অর্জন করতে গেলে ওই জিনিসটার পিছনে সময় দিতে হয়, তার পিছনে অর্থ ব্যয় করতে হয়, তার পিছনে দৌড়াতে হয়, ওইটাকে নিয়ে স্বপ্ন দেখতে হয়। বিলকিস আপা, বুঝতে পারছেন আমার কথাটা? তো আমার এই কথাগুলো একটু মনে রাখবেন। আর সর্বোপরি যে কথাটা, সেটা হচ্ছে আমরা টেন্সটা যেন কখনো ভুলে না যাই। আমাদের মূল জায়গা কিন্তু এটা থাকবে, টেন্স। এইটা ভুলে গেলে আমরা পারবো না। এইখান থেকে দেখেন, এই যে করিম বাঁশি বাজাবে, এটা মনে হয় এক একদিন করেছিলাম। সে ইংরেজি শিখবে না, 15 নাম্বার থেকে আমরা একটু বাক্যগুলা বলি। এই ট্রান্সলেশনটা কি হবে? সে ইংরেজি শিখবে না, বলেন তো। থ্যাংক ইউ। হি উইল নট লার্নিং ইংলিশ, লার্ন ইংলিশ। যদি বলি সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। ধন্যবাদ। 16 নাম্বার কি হবে, 16 নাম্বার এটা বলেন। তারা তোমাকে বিরক্ত করবে না। হ্যাঁ, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি ইংরেজি শিখবেন, আপনি কি ইংরেজি শিখবেন, তাহলে এর ইংলিশটা কি হবে? থ্যাংক ইউ। উইল ইউ লার্ন ইংলিশ, বলতে হবে ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। যদি বলা হয় তুমি কি লিখবে না, তাহলে এর ইংলিশটা কি হবে? রাইট, রাইট। তো এই উইল ইউ নট না দিয়ে আমরা ওন্ট বলতে পারি, ওন্ট ইউ রাইট, ওন্ট। হ্যাঁ, ওন্ট ইউ রাইট। উইল নট কে সংক্ষেপে বলা হয় ওন্ট। হুম। তুমি কি আগামীকাল ঢাকায় যাবে, এর ইংরেজি কি হবে? উইল ইউ গো টু ঢাকা টুমরো। দেখেছেন, এইভাবে প্রশ্ন করতে, তাহলে উত্তরটা বলেন যে স্যার হ্যাঁ আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে ইয়েস আই উইল টুমরো। দেখছেন, আমি যদি বলি তুমি কি আজ স্কুলে যাবে না, তাহলে কি হবে? ওন্ট ইউ গো টু স্কুল টুডে। বলতে পারেন যে না আমি আজ স্কুলে যাব না, নো, আই ওন্ট গো টু স্কুল টুডে। টুডে। দেখছেন, আমি যদি বলি তুমি কি আজ কলেজে যাবে না, তাহলে কি হবে? ওন্ট ইউ নট গো টু কলেজ। ইয়েস। দেখছেন, তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করা শিখবো। যদি বলা হয় তুমি কি আমাকে ফোন করবে না, কি হবে? ওন্ট ইউ ফোন মি। উইল নট কে আমরা একত্রে বলবো ওন্ট ইউ ফোন মি। বলতে হবে ইয়েস আই উইল ফোন ইউ, ইয়েস আই উইল ফোন ইউ। হ্যাঁ, আমি তোমাকে কল করব বা ফোন করব। তারপর আগামীকাল কি তোমার ভাই আসবে, আগামীকাল কি তোমার ভাই আসবে? উইল টুমরো। দেখছেন, তাহলে কিভাবে আমরা পেরে যাই, এখানে অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে। উইল ইওর ব্রাদার, তোমার ভাই, কাম টুমরো, তোমার ভাই কি আগামীকাল আসবে? বলতে হবে ইয়েস হি উইল কাম টুমরো। তারপরে যদি বলি আপনি কি আমাকে সাহায্য করবেন বা তুমি কি আমাকে সাহায্য করবে, কি হবে? উইল ইউ হেল্প মি, ইয়েস আই উইল হেল্প ইউ। দেখছেন, এইভাবে আমি আপনাদের একটা শীট দিব আগামী ক্লাসে। সেই শীটটা থাকবে হচ্ছে, ওখানে এইভাবে ডায়লগের বাংলা দেওয়া থাকবে এবং উত্তর দেওয়া থাকবে। এই ডায়লগ গুলা আপনারা বাংলা দেখে দেখে ইংরেজি বলতে হবে। যেমন আমি বাংলায় লিখে দিব যে তুমি কি আমাকে সাহায্য করবে, ডান পার্শ্বে আপনি বলবেন উইল ইউ হেল্প মি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে, ওর ইংলিশ কোনটুক? উইল ইউ হেল্প মি। যদি বলেন উত্তরটা যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, ইয়েস আই উইল হেল্প ইউ। হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, ইয়েস, হ্যাঁ আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। টেন্সটা টেন্সটা আমরা খুব ভালো করে জানবো। টেন্স জানলে আমাদের কথা বলার রেঞ্জটা অনেক বেড়ে যাবে। দেখেন, তারা গোলমাল করবে না, 17 নাম্বার। কি হবে? তারা গোলমাল করবে না, দে উইল নট মেক এ নয়েজ, মেক এ নয়েজ। যদি বলি তারা গোলমাল করবে, দে উইল মেক এ নয়েজ। আর তারা গোলমাল করবে না, দে উইল নট মেক এ নয়েজ। অর্থাৎ একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তারা কি গোলমাল করবে, তারা কি গোলমাল করবে, উইল দে মেক এ নয়েজ। হুম। দেখেন, তারা আজ রওনা হবে না, কি হবে? তারা আজ রওনা হবে না, দে উইল নট স্টার্ট টুডে। স্টার্ট টুডে, স্টার্ট মানে যাত্রা করা। আচ্ছা, সে কি মিথ্যা কথা বলবে,
তাহলে কি হবে? উইল হি স্পিক দ্য, উইল হি ইস লাই, ইয়েস, উইল হি স্পিক দ্য লাই, সে কি মিথ্যা কথা বলবে? উত্তর হবে নো, হি উইল নট স্পিক দ্য লাই। তুমি তুমি কি স্কুলে যাবে? কি হবে? উইল ইউ গো টু স্কুল টুডে? উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? যদি বলা হয় না আমি স্কুলে যাব না, নো, আই উইল নট গো টু স্কুল। দেখছেন? তাহলে এইভাবে আমরা প্র্যাকটিস করলে দেখবেন অতি, আর আগামী ক্লাস আমাকে মনে করিয়ে দিবেন, আমি প্রোনাউন্সিয়েশনের উপরে ক্লাস শুরু করব এখন থেকেই, কারণ আমরা অনেকে মোটামুটি কথা বলতে পারি কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট আমেরিকান অ্যাকসেন্টটা ধরতে পারি না। এটা আগামী ক্লাসেই করাবো, আর ভয়েস চেঞ্জটা করাবো। তো এখন একটু বিদ্যুৎটা চলে গিয়েছে এখানে, হয়তো কখন আসবে বোঝা যাচ্ছে না, আকাশে অনেকটা মেঘাচ্ছন্ন এখন, তো সময়ও হয়ে গিয়েছে। আগামী দিন নেক্সট ক্লাসে আমি শিটগুলো পাঠিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখবেন। আর হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি, একটু মনে রাখবেন। আগামী ক্লাসে আমরা প্রেজেন্টেশন দিব, আজকে আর দিতে পারলাম না। এটা থাকবে হচ্ছে ভিলেজ মার্কেট, অর্থাৎ গ্রামে দেখবেন শনি, মানে একটা নির্দিষ্ট দিন অন্তর সপ্তাহে 2 দিন করে যে হাট বসে, গ্রাম্য হাট যাকে বলা হয়, ভিলেজ মার্কেট, এইটার উপরে আমরা প্রেজেন্টেশন তৈরি করব। ভিলেজ মার্কেট, ভিলেজ ফেয়ার না। ভিলেজ ফেয়ার হচ্ছে ওই যে মেলা ঈদের উপলক্ষে যেগুলা বসে, হ্যাঁ, ওইগুলোকে পয়লা বৈশাখে যেটা